আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, বিমানবন্দরে আসিফের ব্যাগে অ্যামুনেশন শো ম্যাগাজিন, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ থেকে অ্যামুনিশন ম্যাগাজিন উদ্ধার করার বিষয়ে মুখ খুলেছে যুব ক্রীড়া উপদেষ্টা মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ভুলবশত গুলিবিহীন একটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায় বলে জানান তিনি। আজ এক অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩ ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ। সে সময় এই ঘটনা ঘটে বিমানবন্দর সূত্র জানিয়েছে। পরবর্তীতে তিনি ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন। বিষয়টি নিয়ে সারাদিনে আলোচনা সমালোচনা হতে দেখা গেছে। বিশেষ করে বিএনপি ফেসবুক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করছে। জানাবো, ইসরায়েলের অস্ত্রবিরতির প্রতিশ্রুতিতে গভীর সংশয় ইরানের। ইরান জানিয়েছে সদ্য সমাপ্ত ১২ দিনের যুদ্ধের পর ঘোষিত অস্ত্রবিরতিতে ইসরায়েল সত্যি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিনা সে বিষয়ে তাদের গভীর সংশয় রয়েছে। তারা বলেন, আমরাও প্রস্তুত। আবার যদি ইহুদিবাদী ইসরায়েল আমাদের উপর হামলা চালায় তাহলে পাল্টা আক্রমণ চালানো হবে। এরপর জানাবো, এক রাতেই ৪৭৭ ড্রোন ও ৬০ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। রাশিয়া ইউক্রেনে চালানো এক হামলায় ৪৭৭টি ড্রোন এবং ৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ রাতভর এই হামলা চালায় মস্কো। রাশিয়ার এই হামলাকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং তীব্র হামলা বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। রাশিয়ার এই হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের বিমান বাহিনী F-16 যুদ্ধ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এবং পাইলট নিহত হয়েছে। এদিকে পাকিস্তানের জন্য $৩৪০ কোটি বাণিজ্যিক ঋণ নবায়ন করল চীন। ইসলামাবাদের জন্য $৩৪০ কোটি মার্কিন ডলার ঋণ নবায়ন করেছে। এর ফলে সাম্প্রতিক অনন্য বাণিজ্যিক এবং বহুপাক্ষিক ঋণের সঙ্গে মিলে দেশটির বৈদেশিক মুদ্রা রিজার্ভ $১৪ বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে খবর রয়টার্সের। জানাবো, নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারের শুনানি বাতিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলার শুনানি বাতিল করেছে জেরুজালেম জেলা আদালত। কূটনৈতিক ইস্যু এবং নিরাপত্তাজনিত কারণে উল্লেখযোগ্য নেতানিয়াহুর আবেদন জানালেন আদালত। তার বিরুদ্ধে চলতি সপ্তাহে শুনানি বাতিল ঘোষণা করেছে খবর রয়টার্সের। বিমানবন্দরে আসিফের ব্যাগে অ্যামুনেশন শো ম্যাগাজিন, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ থেকে অ্যামুনিশন ম্যাগাজিন উদ্ধার করার বিষয়ে মুখ খুলেছে যুব ক্রীড়া উপদেষ্টা মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ভুলবশত গুলিবিহীন একটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায় বলে জানান তিনি। আজ এক অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩ ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ। সে সময় এই ঘটনা ঘটে বিমানবন্দর সূত্র জানিয়েছে। পরবর্তীতে তিনি ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন। বিষয়টি নিয়ে সারাদিনে আলোচনা সমালোচনা হতে দেখা গেছে। বিশেষ করে বিএনপি ফেসবুক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করছে। এ নিয়ে রাতের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ মাহমুদ বলেছেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখতে হয়। তিনি আরও জানান, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত OIC ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর ৬টা ৫০ ফ্লাইট ছিল। তার ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলে ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যান করার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আইটেনশনাল। সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলে অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে। তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন উপদেষ্টা। তিনি বলেন, আমি এই ধরনের কাজ করব কেন? আর কেউ যদি চায়
নিউজ করতে সে বিষয়টি তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি নিউজ সরাবো কেন? নিউজ সরিয়ে আমার লাভটাই বা কি? এ সময় তিনি অভিযোগ করে বলেছেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠী এই বিষয়টিকে তিলকে তাল বানানোর চেষ্টা করছে, কিন্তু এগুলো করে লাভ নেই, কারণ সবাই জানে যে আসলে অস্ত্রটি কি উদ্দেশ্যে ছিল সে বিষয়টি এখন পরিষ্কার হয়ে গেছে। অতএব তাদের এই প্রোপাগান্ডা ছড়িয়ে লাভ নেই। তারা জনগণের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করতে চায়, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। জনগণ জানে আমরা কেমন। আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে হটিয়েছি, আর তারা এখন আমাদের পিছনে লেগেছে, সেটি তাদের ব্যর্থতা বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইসরায়েলের অস্ত্রবিরতির প্রতিশ্রুতিতে গভীর সংশয় ইরানের। ইরান আজ জানিয়েছে, সদ্য সমাপ্ত ১২ দিনের যুদ্ধবিরতির পর ঘোষিত অস্ত্রবিরতিতে ইসরায়েল সত্যি প্রতিশ্রুতিবদ্ধ কিনা সে বিষয়ে তাদের গভীর সংশয় রয়েছে। ১৩ জুন ইসরায়েল ইরানে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইরান ইসরায়েল সংঘাত চরমে পৌঁছায়। এতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী নিহত হয়েছে। ইসরায়েল দাবি করে ইসলামী প্রজাতন্ত্র যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। তবে তেহরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ, বিশেষত জ্বালানির প্রয়োজনে। এই সংঘাতের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনাও স্থগিত হয়ে পড়েছে। তেহরান থেকে এএফপি জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুর রহিম মুসাবি রাষ্ট্রীয় টেলিভিশনে, আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দিয়েছে উল্লেখ করে বলেছেন, শত্রুপক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা সে বিষয়ে আমাদের গভীর সন্দেহ রয়েছে। যদিও তারা আবার আক্রমণ করে আমরা শক্ত হাতে জবাব দেব। ৬ দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অস্ত্রবিরতির পরিপ্রেক্ষিতে মন্তব্য এলো। আর জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরান দাবি করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই মাসেই যুদ্ধের জন্য দায়ী এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে, কারণ ইরান আগে হামলা করেনি, ইরান শুধু প্রতিহত করেছে। এক রাতেই ৪৭৭ ড্রোন এবং ৬০ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। রাশিয়া ইউক্রেনে চালানো এক হামলায় ৪৭৭টি ড্রোন এবং ৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ রাতভর এই হামলা চালায় মস্কো। রাশিয়ার এই হামলাকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবথেকে বড় এবং তীব্র হামলা বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। রাশিয়া এই হামলা চালানোর সময় প্রতিহত করতে গিয়ে ইউক্রেনীয় F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং পাইলট নিহত হয়েছে। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, তারা আক্রমণের সময় ২১১টি ড্রোন এবং ৩৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। রাশিয়া ব্যাপক আক্রমণ প্রতিহত করার জন্য শত্রুর বিমান হামলার উপর কাজ করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। কমপক্ষে ৬টি অঞ্চলে বিমান হামলায় ঘরবাড়ি, অবকাঠামো এবং শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। লভিভ, পোলতাভা, মাইকোলাইভ, ডিনিপেট্রোস এবং চেরকাশি ও ইভানো ফ্রান্সিসকোভে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চেরকাসিতে বহুতল ভবন এবং একটি কলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এক শিশুসহ ৬ জন আহত হয়েছে। গভর্নর ইহোর তাবুরেটস এসব তথ্য নিশ্চিত করেছে। গাজা যুদ্ধ শেষ হওয়ার পর আবার ব্যাপক হারে সেখানে হামলা শুরু করেছে রাশিয়া নতুন নতুন হামলা চালিয়ে পুরো স্থাপনাকেই ধ্বংস করে দিচ্ছে। অবস্থায় দেখা যাচ্ছে চাঞ্চল্যকর অবস্থা। রাশিয়া নতুন করে হঠাৎ এই ধরনের হামলা চালানোতে দিশেহারা হয়ে পড়েছে ইউক্রেন তার সমস্ত শক্তি দিয়ে পুরো ইউক্রেনে হামলা চালায় রাশিয়া, তবে ইউক্রেনও সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে। পাকিস্তানের জন্য $৩৪০ কোটি বাণিজ্যিক ঋণ নবায়ন করল চীন। ইসলামাবাদের জন্য $৩৪০ কোটি মার্কিন ডলারের ঋণ নবায়ন করেছে চীন। এর ফলে সাম্প্রতিক অন্যান্য বাণিজ্যিক এবং বহুপাক্ষিক ঋণের অনুমোদন দিয়েছে চীন। ঋণের সঙ্গে মিলে দেশটির বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন $১৪ বিলিয়ন ছাড়িয়ে যাবে। আজ পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্সের। সূত্র জানিয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে গত ৩ বছর ধরে
থাকা $2.1 বিলিয়ন 210 কোটি ডলারে মেয়াদ বৃদ্ধি হয়েছে। এর সঙ্গে 2 মাস আগে শোধ করা আরও $1.3 বিলিয়ন বাণিজ্যিক ঋণ পুনঃবিনিয়োগ করা হবে, যদিও এই অর্থ 2 মাস আগে পাকিস্তান ফেরত দিয়েছিল। সূত্র আরও জানায়, মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও $1.1 বিলিয়ন এবং বহুপক্ষীয় অর্থায়নের মাধ্যমে $500 মিলিয়ন ইতিমধ্যেই পাওয়া গেছে। এর ফলে পাকিস্তানের রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া লক্ষ্যমাত্রা পূরণ করেছে। তলানিতে থাকা পাকিস্তানি রিজার্ভ বৃদ্ধির জন্য চীনা ঋণ দেশটির জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। আইএমএফের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী চলতি বছর জুনের শেষ নাগাদ পাকিস্তান বৈদেশিক রিজার্ভ অন্তত $1,400 কোটি রাখার বাধ্যবাধকতা ছিল। ইতিমধ্যেই তা হয়ে গেল। পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ছাড়কৃত $7 বিলিয়ন মাধ্যমে আমাদের অর্থনীতি একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে।